পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান 0। আমি কি করেছি, ব্র্যাকেটটা তুলে দিয়েছি, 3টা এটার সাথে গুণ হয়েছে, 3টা এটার সাথে গুণ হয়েছে 0। খেয়াল করে এখন আমরা একটু কায়দা করে লিখবো, সেটা এরকম, এই যে 3 স্কয়ার আছে তারপরে এক্স আছে। এখন বলো তো, মনে করো কোথায় এমন যদি থাকে এক্স স্কয়ার কিউব, 3 to the power 2x হবে স্যার। হ্যাঁ 2x হবে, কিন্তু আমি ওটা না করে আমি যদি এভাবে করি, নিচে এখানে কিউব দিয়ে এখানে স্কয়ার দিয়ে অসুবিধা আছে? দেখো এই দুটো না জিনিস স্যার কোনো অসুবিধা না নেই। স্যার হবে, তার মানে এই পাওয়ারটা হবে স্যার। করতে পারি, আমি সেই কাজটি করব। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই 3 টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার করব, আর মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল। খেয়াল করো এখানে 3 কোনো পাওয়ার নাই, মানে একটা 1 পাওয়ার আছে, খেয়াল করেছো? জি স্যার। 1টা যখন এই দুটো বেজ এক, তো 1টা এই পাওয়ারের সাথে যোগ হলে এমন হবে। এখানে দেখো তোমার এটা এটা কি হচ্ছে, কেটে যাবে, তাহলে রাশিটা এমন হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই 3 টু দি পাওয়ার এক্স এটার পরিবর্তে আমি কিছু একটা ধরে নেব। সাপোজ আমি এ ধরলাম এটা, তাহলে এ স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0। ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু a ধরে। বুঝতে পেরেছো? জি স্যার। 3 টু দি পাওয়ার এক্স কে ধরলে তাহলে 3a স্কয়ার। এখন এটা একটা মিডল টার্ম, মিডল টার্মের নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, ক্লাস 8এও বলা হয়েছে। কত লিখবো বলো, মাঝখানে 4টাকে ভেঙে কত লিখবো? মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করে যোগ করলে মাইনাস 4a হবে, আর এই দুটো যদি গুণ করি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3a স্কয়ার হবে, যাই গুণ করে সমান। এখন আমরা এই দুটোর মধ্যে কি কমন নিব? 3a কমন নিব, তাহলে a মাইনাস 1, এখানে একটা মাইনাস 1 কমন নিব, a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা লিখব a মাইনাস 1 ইন্টু 3a মাইনাস 1 ইকুয়াল টু 0। আসলে এ তো অঙ্কটাতে ছিল না, আমরা 3 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে এ ধরেছি। এখন এই এর মানটা বসাবো এখানে, বসালে বিষয়টা এমন হবে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা জানি দুটো রাশির গুণফল শূন্য হলে যে কোনোটা শূন্য হতে পারে, তো সেই হিসাবে সিদ্ধান্তটা এমন আসবে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করে এখান থেকে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 লিখতে পারি। তা আমরা এখান থেকে যেহেতু বাম দিকের বেস 3 আছে আর ডান দিকে 1 আছে, এটা একটা বড় সুবিধা। 1 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার কত লিখবো বলো তো? 0 লিখবো, কারণ আমরা জানি কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়। এই জন্যই 3 টু দি পাওয়ার 0 লিখেছি। 3 দুই দিকের বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো সমান হবে, আমরা সিদ্ধান্ত নিতে পারবো x ইকুয়াল টু 0। আবার এইখানে দেখো যেটা করব 3 ইন্টু 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। এবারে আমরা কাজ করব এখানে, সেটা হচ্ছে এমন 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/3। 3 to the power x equal to 3 to the power minus 1 লেখা যায় 1/3 পরিবর্তে বলো তো লেখা যায়? জি স্যার। এক, সুতরাং এখান থেকে পাওয়ারটা সমান হবে x equal to -1। আমরা লিখব অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x equal to 0, -1। এটা 0 অথবা 1 লিখলেও চলবে, এটা লিখলেও চলবে। আসলে লাস্টের তিনটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস 10 নাম্বারটা আপনারা বুঝতে পেরেছে। এবারে 11 নাম্বারটা দেখো, এটা সবাই লিখতে পারছো? মুছে ফেলবো? জি স্যার। 11 নম্বর 4 to the power 1 plus x plus 4 to the power 1 minus x
স্যার ভিডিও আটকে গেছে। জি স্যার। একা একাই ছাড়বে। এই যে 4 টু দি পাওয়ার 1 কিভাবে লিখতে পারি? ঢুকতে পারবে না কেন? কে ঢুকতে পারছে না? সুজা ঢুকতে পারছে না? জি স্যার। এটা ঠিক আছে, কিন্তু তোমরা যদি এভাবে চিন্তা করো যে আমরা উভয় পক্ষকে পি দ্বারা গুণ করব, এটাকে পি দ্বারা গুণ করলে 4p স্কয়ার, এখানে পি যখন গুণ হবে পি পি কেটে যাবে, থাকবে 4, এখানে 10p আসবে। এভাবে চিন্তা করলে তুমি একবার দ্রুত করতে পারো। জি স্যার। এবারে দেখো 4p স্কয়ার মাইনাস 10p প্লাস 4 ইকুয়াল টু 0। মিডল টার্মের নিয়ম অনুযায়ী দেখো আমরা প্রান্তীয় পদ দুটো গুণ করলে গুণফল কত আসে? 16p স্কয়ার আসে, আসে না এটা? এবং সেটা কিন্তু প্লাস আসে। তো নিয়ম অনুযায়ী আমার মাঝখানে যে দুটো অংশ হবে দুটোই মাইনাস হবে, আর অংশগুলো এটার চেয়ে ছোট হবে, 16 এর গুণনীয়ক হবে। তাহলে কি লিখবো বলো? 8p 2p। খেয়াল করো, এই দুটো যোগ করলে 10p হচ্ছে, আবার 3p। এটাই তো মিডল টার্মের নিয়ম, যে আমরা এই পদটাকে এমন দুটো অংশে ভাগ করব, যোগ করলে এটা হবে, গুণ করলে আবার এটাই হবে। এখন আমরা একটু কমন নিব, 4p কমন নিলে এখানে থাকে p মাইনাস 2, মাইনাস 2 কমন নিলে p মাইনাস 2 ইকুয়াল টু 0। এবারে p মাইনাস 2 ইন্টু 4p মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা p এর মানটা বসাবো, কারণ p কিন্তু জিনিস আমরা ভুল লিখলাম। অবশ্যই আমাকে এখানে লিখতে হবে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু p ধরে, এই কথাটা ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে, তা না হলে কিন্তু 0 দিবে, কারণ p তো অঙ্কে ছিল না, আমি তো ধরে নিয়েছি। কাজেটা অবশ্যই তোমাকে লিখতে হবে যে 4 টু দি পাওয়ার x মান p ধরে। এখন এইখানে যখন p এর মানটা বসাবে, তখন তোমাকে এরকম লিখতে হবে 4 টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 4 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে আবার লিখবে মান বসিয়ে। এখন আমি জানি যে দুটো রাশির গুণফল শূন্য হলে যে কোনোটা শূন্য হতে পারে, আমি এখান থেকে লিখবো যে অতএব 4 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা 4 ইন্টু 4 টু দি পাওয়ার x মাইনাস 2। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। খেয়াল করো, দুই দিকের বেস কি এক হয়েছে? এখানে এটা 4, এটা কত? 2। আমি কি করতে পারি এখানে বলো? সুজা কি অ্যাডমিট করেছে? তো হয় নাই? জি স্যার হইছে। তাহলে বলো, এখানে বেজ আছে 4, এখানে আছে 2, তা আমরা এখন কি করব? বেজ এক না হলে তো আমরা অঙ্কটা করতে পারবো না। আমি এটাকে কি 2 করব না এটাকে 4 করব? স্যার 2 স্কয়ার। স্যার 2 স্কয়ার। আমি জানি এখানে দুটো সিস্টেম আছে, কেউ এভাবে চিন্তা করবে 2 স্কয়ার টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, দ্যাটস রাইট। 2 টু দি পাওয়ার টুয়াইস x ইকুয়াল, কোনো পাওয়ার নেই মানে 1 পাওয়ার আছে। আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আমি এইখানে তাহলে কি লিখবো? এখান থেকে লিখবো যে অতএব টুয়াইস x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল কত হলো? হাফ। এই গেল একটা। তো আবার কেউ যদি এভাবে ভাবে, খুব খেয়াল করো আমার কথাটা, অঙ্কের দেখো কতগুলো সিস্টেম। আমি আর একটা নিয়ম দেখাচ্ছি, এইটুকু ঠিক আছে, এখান থেকে এটুকু ঠিক আছে, অথচ এই লাইনে পর আমি যদি এভাবে লিখতাম 4 টু দি পাওয়ার x ইকুয়াল রুট ওভার 4, লেখা যায় কিনা বলো?
এই 2টাকে √4 লেখা জি যায় স্যার লেখা যায় জি সেটা স্যার যদি যায় তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার হাফ হয় না, √4 মানে হাফ পাওয়ার না। জি স্যার জি স্যার জি স্যার তাহলে বেস তো 4 হয়েই গেছে, এখান থেকে আমি x ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো? হাফ। হাফ সহজ মনে হলো না? দেখো তো তাড়াতাড়ি হলো না এটা আসলে? স্যার জি স্যার কাজে আমরা যে কোনো ভাবেই করলেই হবে, অঙ্কর কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ কেউ যদি এখান থেকে এভাবে করে দ্যাটস রাইট, আর কেউ যদি এখান থেকে এভাবে করে সেটাও করে। তো আমরা পরের অংশটা করবো, তোমরা দুটোই মাথায় রাখবে, যেভাবে দুটোই খেয়াল করবে। এখন এখানে দেখো, এখানে লিখবো আবার 4 × 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2/4। তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 কত আসবে? 2 আসবে। এটাও আমি ওই কাজটাই করতে চাচ্ছি, এটাকে √1 কত লিখবো বলো? 4 লেখা যায় কিনা বলো? জি স্যার যায় আচ্ছা, সেটা যদি যায় তাহলে আসলে এখানে 4 টু দি পাওয়ার x, এখানে 1 এর উপর √1 দিলে তো 1ই থাকবে। আর 4 টু দি পাওয়ার কত হবে? এটা হাফ পাওয়ার না আসলে? দেখো তো। জি স্যার রুট মানে হাফ জি স্যার তাহলে এই এটাকে উপরে যদি নিয়ে তাহলে 4 টু দি পাওয়ার মাইনাস হাফ হয় কিনা দেখো। জি স্যার তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস। এটা গেল মাইনাস একটা নিয়ম, এটা গেল একটা নিয়ম, এটা ঠিক আছে, বুঝতে পারছো? আর তুমি যদি মনে করো যে না এখানে তো বেস 2 আসছে, আমি এটাকেও 2 করব, খুব খেয়াল করি, এটা কিন্তু ঠিক আছে, এ পর্যন্ত শেষ। আর কেউ যদি এখান থেকে একটু অন্যভাবে এভাবে করতে চায়, খুব খেয়াল করো, এটাকে যদি এভাবে লিখতে চায় 2² টু দি পাওয়ার x ইকুয়াল টু হাফ, তার অঙ্কটাও কিন্তু হবে, ভুল হবে তা বলছি না। এভাবে দেখো 2 টু দি পাওয়ার টুয়াইস x হলো 2 টু দি পাওয়ার -1, তার মানে এখানে টুয়াইস x ইকুয়াল টু -1, অর্থাৎ x ইকুয়াল টু -1। দুভাবেই হবে অঙ্ক, এভাবে করলে হবে, এভাবে করলে হবে। মোট কথা আমি দুই দিকে বেস সমান করব এনি হাউ, এটা করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। এরপরের অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট, 12 নম্বর অঙ্কটা। এটা সবার লেখা শেষ? বোর্ডের লেখা বুঝতে অসুবিধা হয় না তো তোমাদের? না না স্যার স্যার ওকে, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 3 × 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু -30। এখন এটাকে আমাকে সবসময় মনে করতে হবে, এখানে কিছু একটা না ধরলে করা যাবে না, এই জন্য বেস তো 2 আসছে, 2 এর পাওয়ারটাকে 1 করার চেষ্টা করবে। এটাকে আমি লিখতে পারি এইভাবে 2 টু দি পাওয়ার x, দেখো লেখা যায় কিনা এইভাবে? জি স্যার যায় গুণ করলে এটা টুয়াইস x হবে, -3 × এখানে 2 টু দি পাওয়ার x × 2² ইকুয়াল টু -30। আমার মনে হয় এটা লেখা যেতে পারে। প্লাস 2টাকে আমি 2 টু দি পাওয়ার x × 2² লিখেছি, লেখা যায় তো নাকি? জি স্যার জি স্যার এখন দেখো এখানেও 2 টু দি পাওয়ার x আছে, এখানেও 2 টু দি পাওয়ার x আছে, এই দুটো এক না করলে আমি কিছু ধরতে পারবো না। এখন আমি যদি এটা সমান p ধরি তাহলে এটা হবে p² মাইনাস, একটু সংক্ষেপ করে দেখো, 2² মানে কত? 4 হয় না? জি স্যার 4 এর সঙ্গে 3 গুণ হলে কত হবে? 12p প্লাস 32 ইকুয়াল টু 0। ব্র্যাকেটে কি লিখতে হবে বলো? 2x সমান সমান p ধরে 2x না, 2 টু দি পাওয়ার x সমান p ধরে, ও জি স্যার 2 টু দি পাওয়ার x সমান p ধরে, 2x না, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু p ধরে। এখন আমরা মিডল টার্মে যাব, আবার আমরা লিখবো p² মাইনাস 8p। মিডল টার্ম গুলো তোমরা তোমাদের পারার কথা, এগুলো ব্যাখ্যা না দিলেও চলে আমার মনে হয়। তাহলে এখানে p × p মাইনাস 8 মাইনাস 4 × p মাইনাস 8 ইকুয়াল টু 0। তার মানে কি p মাইনাস 8 × p মাইনাস 4 ইকুয়াল। এখন আমরা একটু মান বসাবো। p বলতে 2 টু দি পাওয়ার x কে বোঝানো হয়েছে, 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে লিখবো মান বসিয়ে,
এবারে আমি লিখবো অতএব 2 টু দি পাওয়ার x minus 0 অথবা 2 to the power x minus 4 equal to 0. আমরা 8 কে কিভাবে লিখবো বলো? 2 to the power cube. রাইট 2 কে লিখবো, কারণ আমাদের উদ্দেশ্য হলো দুই দিকে বেসটা এক করা। তাহলে এখান থেকে আমরা লিখবো x equal to 3। এখানে খেয়াল করো 2 to the power x equal to 4 লিখবো, 2 to the power x equal to 2 স্কয়ার, অতএব x equal to 2 আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x equal to 3, 2 দুটো অ্যান্সার হতে পারে। এরপরে তোমাদের এরপরে সিলেবাস অনুসরণী 7 আছে আমার মনে হয়, দেখো আছে না 7? তোমাদেরকে সিলেবাস লিখে দিয়েছিলাম না আমি আগের দিন? স্যার পাই না। পাও নাই? আছে, অনুসরণী 7 আছে আমার মনে আছে। বীজগণিত হলো 5.1, 5.2, 5.3, অনুসরণী 7, 9.1, 9.2, এই 5-6টা চ্যাপ্টার আছে। তো আমি অধ্যায় 7 নিয়ে একটু কথা বলবো আর কি, তোমরা একটু খেয়াল করে শোনো। এটা হচ্ছে অসীম ধারা, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা আছে আর মেথড আছে। সবাই লিখতে পারছো তো? জি স্যার। জি স্যার। তোমরা বই বের করো, অনুশীলনী 7, অধ্যায় 7। দেখো লেখা আছে অসীম ধারা, অর্থাৎ একটা ধারা সেটা আবার অসীম। অসীম শব্দের অর্থ কি? স্যার ইনফিনিট। হ্যাঁ, যার কোনো শেষ নাই। যার কোনো শেষ নাই। আর ধারা বলতে আমরা কি বুঝি? ধারা শব্দটা তোমাদের কাছে একটু নতুন। সিরিজ। প্লাস চিহ্ন দ্বারা এক থাকে তাকে ধারা বলে। প্লাস চিহ্ন দ্বারা, শোনো, ধারাটা বোঝার আগে আমাদের এই শব্দটার সাথে পরিচিত হতে হবে। সেটা হচ্ছে অনুক্রম। ইয়েস, অনুক্রম। অনুক্রম শব্দটা খুবই ইম্পর্টেন্ট। অনুক্রম, অনুক্রম বুঝতে হবে যে অনুক্রমটা কি আসলে। তোমাদের এই বইতে লেখা আছে, সরি, তোমাদের এটাতে লেখা, সহজ ভাষায় বলি, সেটা দেখো তোমাদের ভালো লাগে আমার না। অনুক্রমটা কি আসলে? অনুক্রমটা বুঝতে পারলেই ধারাটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। অনুক্রমটা আর কিছুই না, কতগুলি সংখ্যা আছে, আমি এদেরকে যদি পর পর সাজিয়ে লিখি, সাজিয়ে লেখাটাই হচ্ছে অনুক্রম। একজনের পরে একজন এভাবে লিখি, যেমন 1, 5, 9, 10 ইত্যাদি লিখে দিলাম। অর্থাৎ প্রথমে যেটা থাকবে এটাকে আমরা প্রথম পদ বলবো, এটাকে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে সিরিয়ালি পরপর লেখাটাই হচ্ছে অনুক্রম। যেমন ধরো আমরা যখন অ্যাসেম্বলি করি, তোমরা লাইনে দাঁড়াও না সবাই? জি স্যার। এখন প্রথমে যে ছেলেটা দাঁড়ালো তাকে আমি জিজ্ঞেস করলাম তোমার রোল কত? বললো আমার রোল 1। এটা কিন্তু প্রথম অবস্থানে আছে। দ্বিতীয় অবস্থানে যে ছেলেটা আছে তাকে বললাম তোমার রোল কত? বললো আমার রোল 5। তৃতীয় অবস্থানে যে আছে সে বললো 9। তৃতীয় অবস্থানে বললো, চতুর্থ অবস্থানে যে আছে তার রোল হলো 10। এরপরে পঞ্চম অবস্থানে যে আছে তার রোল হচ্ছে 2। এগুলো মনে করতে রোল নাম্বার। আর এই যে পর পর সাজানো হয়েছে এটা ওটা ঠিক আছে। আবার আরো একটা লাইনে দেখো, মনে করো একটা ছেলে এখানে দাঁড়িয়ে, তার রোল হলো 1। এর রোল দ্বিতীয় অবস্থানে যে আছে তার রোল হলো 3। পঞ্চম অবস্থানে যে আছে তার রোল হলো, না, তৃতীয় অবস্থানে যে আছে তার রোল হলো 5। চতুর্থ অবস্থানে থাকলে সেটা হলো মনে করো 7।
খেয়াল করো, এখানেও একটা অনুক্রম তৈরি হয়েছে, এখানেও একটা অনুক্রম তৈরি হয়েছে। এই দুটো অনুক্রমের মধ্যে কিছু পার্থক্য আছে না, খেয়াল করো তো। জি স্যার। এইখানে যে অনুক্রম গুলো আছে, যে পদগুলো বসে, তাদের ভিতরে কোনো গাণিতিক সম্পর্ক আছে বলে মনে হয় না স্যার। এলোমেলো, 1 5 9 10, আবার 2 আসছে, আবার 8 আসছে। এখানে দেখো 1 3 5 7 9 11, অর্থাৎ অনুক্রমে এই পদগুলি একটা গাণিতিক সম্পর্ক বজায় রেখে। আবার পদগুলি এমনও হতে পারে 1 2 4 8 16, এইভাবে যদি থাকে, খেয়াল করো এখানেও কিন্তু দেখে মনে হচ্ছে একটা গাণিতিক সম্পর্ক আছে না আসলে? জি স্যার। তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো পরের পদটা কত হবে, তুমি নিশ্চিত বলতে পারবে স্যার এটা 64 হবে। তুমি কিভাবে বুঝতে পেরেছো? তুমি দেখেছো যে এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে পর। অথবা দেখো, আমি যে কোনোটাকে তার আগেরটা দিয়ে যদি ভাগ করি, ভাগফলটা কি একই আসে না? দেখো তো, 16 কে 8 দিয়ে ভাগ করলে 2 আসবে, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 আসবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আসবে। অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো অনুক্রমের মধ্যে একটা সুস্পষ্ট গাণিতিক সম্পর্ক আছে। এই ধরনের সুস্পষ্ট গাণিতিক সম্পর্ক যুক্ত যে পদ, তাদেরকে যদি আমি যোগ দ্বারা যুক্ত করি, কথা বলবে না, শোনো, বই পড়ে শিখতে গেলে অনেক সময় লাগবে। আমি যেভাবে বলি খুব মন দিয়ে শুনে, খুব তাড়াতাড়ি মাথায় যাবে বিষয়টা। এভাবে কতগুলি পদের মধ্যে যদি একটা সুস্পষ্ট গাণিতিক সম্পর্ক থাকে, এই ধরনের অনুক্রমের পদগুলিকে আমরা যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলে যেটা তৈরি হবে এটাকে আমরা কি বলবো? ধারা। ধারা। ইয়েস, এই দুটোকে আমরা বলবো হচ্ছে ধারা। ধারার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। অর্থাৎ যদি কোনো অনুক্রমের প্রতিটি পদ তার পরবর্তী অথবা পূর্ববর্তী পদের সাথে একটা সুস্পষ্ট গাণিতিক সম্পর্ক বজায় রাখে, সেই অনুক্রমের পদগুলোকে আমরা যখন যোগ চিহ্ন দ্বারা যুক্ত করব, সেটাকে আমরা কি বলবো? ধারা বলবো। এটাই ধারার সংজ্ঞা। এটাই ধারার সংজ্ঞা। এখন এই গাণিতিক সম্পর্কের উপর ভিত্তি করে ধারাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। খেয়াল করো, প্রথমে যেটা লিখেছি আমরা সমান্তর ধারা। এখানে প্রতিটি পদ থেকে তার পূর্বের পদকে বিয়োগ করলে বিয়োগ ফলগুলা কি হচ্ছে? সমান। কি হচ্ছে? সবগুলা ট্রু হচ্ছে না? দেখো তো, জি স্যার। যে বিয়োগ ফলকে আমরা অন্তর ফল বলি, তার মানে কি এখানে যে কোনো পদ থেকে তার আগের পদের অন্তরটা সমান। অন্তর সমান হওয়ার কারণে আমরা এই ধারাটাকে বলবো সমান্তর ধারা। ইয়েস, সমান্তর ধারা। এই সমান্তর শব্দটার অর্থই হচ্ছে সমান সমান অন্তর। অন্তর, রাইট, সমান অন্তর। অন্তর মিন্স কোন ধারার প্রতিটি পদের মধ্যে যদি অন্তর সমান হয়, পার্থক্যটা সমান হয়, তখন সেই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। এখানে দেখো 2 নাম্বারটায় যে কোনো পদকে তার পূর্বে পদে ভাগ দিলে ভাগফলটা কি হচ্ছে? সমান হচ্ছে। প্রত্যেকবার বাইরে যেতেছে এবং প্রত্যেকবারই ভাগফল 2 হবে। দেখো 4 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি 2 আসবে, আবার 8 কে যদি তার আগের পদ দিয়ে ভাগ করি কি আসবে? 2 আসবে। অর্থাৎ প্রত্যেকবারে 2 করে গুণ হচ্ছে। এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, এভাবে চলে যাচ্ছে। এই ধরনের ধারাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা। ধারা বা গুণোত্তর ধারা। আমরা দুটো ধারা শিখলাম, একটা গুণোত্তর ধারা, একটা কি ধারা? সমান্তর ধারা। সমান্তর ধারা। হ্যাঁ, এটা হচ্ছে সমান্তর ধারা। আর পরের 2 নাম্বারটা হচ্ছে গুণোত্তর ধারা। খেয়াল করো, আমি যদি এখন ডট ডট চিহ্ন এভাবে দিয়ে দিই, তাহলে এই ধারার পদের সংখ্যা কি অসীম হয়ে গেল না? জি স্যার। জি স্যার। কোথায় শেষ হচ্ছে আমি বলতে পারবো না। এভাবে দেখো ডট ডট চিহ্ন দিয়ে দিই, তাহলে আমি বুঝবো যে এটা কোথায় শেষ হচ্ছে আমরা বলতে পারবো না। তাহলে সেটাই হবে কি? অসীম ধারা। অর্থাৎ কোন ধারার পদের সংখ্যা যদি অসীম হয়, আমরা যদি গণনা করে নির্ধারণ করতে না পারি যে কটা পদ আছে, সেই ক্ষেত্রে সেই ধারাকে আমরা বলবো কি? অসীম ধারা। খুব অল্প কথায় বলেছি, আমার ধারণা তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হওয়ার কথা। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আমরা ধারার সংজ্ঞা বললাম হচ্ছে, যদি কোনো অনুক্রমের প্রতিটি পদ তার পূর্ববর্তী বা পরবর্তী পদের সঙ্গে
একটা সুস্পষ্ট গাণিতিক সম্পর্ক বজায় রাখে, তখন সেই অনুক্রমে পদগুলোকে আমরা যদি যুক্ত করি প্লাস চিহ্ন দ্বারা, তাহলে সেটা একটা ধারা তৈরি হবে। আর এই গাণিতিক সম্পর্ক ভিত্তি করে আমরা ধারাটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারায় যে কোনো পদ থেকে তার পূর্বে পদের বিয়োগফল সমান হবে, আর গুণোত্তর ধারায় ভাগফলটা সমান হবে। তো তোমাদের এইখানে শুধুমাত্র গুণোত্তর ধারা নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আমি দুটো ধারা নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আমি এখন একটু এখান থেকে আরো কিছু সূত্র বলবো তোমাদের, যাতে করে তুমি এখান থেকে প্রশ্নগুলো সমাধান করতে পারো। আমি এটা দুটো ভাগ করলাম, এখানে লিখলাম এরকম 1 + 3 + 5 + 7 + 9 + 11 এরকম চলছে। আর এখানে লিখলাম 1 + 2 + 4 + 8 + 16 + 32 +। খেয়াল করতে দুই পাশে দুইটা ধারা, এটা হচ্ছে সমান্তর ধারা, এটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। রাইট। এখন সমান্তর ধারারও n-তম পদের সূত্র আছে, গুণোত্তর ধারারও n-তম পদের সূত্র। সমান্তর ধারার n-তম পদের সূত্রটা এমন a + n - 1 into d। n-1 into d। আর গুণোত্তর ধারার n-তম পদের সূত্রটা হচ্ছে ar⁴n-1। এটি হলো n-তম পদের সূত্র। প্রশ্ন হচ্ছে এখানে এটা কি, ডিটা কি, আর এনটা কি, এটা আমরা বুঝবো। আর এখানে এ কি এবং আর কি, আমি খুব সংক্ষেপে বলি। একটা ধারা যখন দেওয়া থাকবে, ধারার প্রথমে যে পদটা থাকবে সেটা এই হলো a। পদটাকে আমরা প্রথম পদ বলবো, এবং প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আমার কথাটা কি স্পষ্ট হয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। আর প্রথমে যে পদটা থাকবে সেটাকে আমরা প্রথম পদ বলবো, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। কথা বুঝতে পারছো? জি তার মানে স্যার। আমরা এইভাবে লিখতে পারি, সমান্তর ধারার প্রথম পদ a এ আর সাধারণ অন্তর d d। হলে আমরা n-তম পদ লিখবো হচ্ছে এটা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদ এ আর সাধারণ, এখানে সাধারণ অনুপাত কিন্তু অন্তর না, অনুপাত আর হলে n-তম পদ ar⁴n-1। এখন n-তম পদ বলতে আমরা কি বুঝি? আমরা খুব স্যার সহজ একটা আরটা উদাহরণ কি? দিই। আরটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ সাধারণ অনুপাত, আমি সাধারণ শব্দটা লিখিনি, লিখে রাখছি। সাধারণ অনুপাত। হ্যাঁ, আর মানে রেশিও, কমন রেশিও যেটা সাধারণ অনুপাত যেটা, অর্থাৎ এটাকে যদি এটার সাথে ভাগ করি, ভাগ করাটা তো একটা অনুপাত আসে। 4:2 মানে কি? 4/2 ইকুয়াল কত? 2 আসে না আসলে? এটি আর কি সাধারণ অনুপাত। এখন এই যে n-তম পদের কথা যেটা বললাম আমি, n-তম পদ বলতে আমরা কি বুঝি? সাপোজ আমি যদি বলি এই ধারার 5তম পদ কত হবে, তাহলে n এর জায়গায় 5 বসাবো। এটারও যদি বলি 5তম পদ কত হবে, তাহলে n এর জায়গায় 5 বসাবো। বিষয়টা এমন, দেখো এর মান কত আছে? 1। তো 5 - 1 ইন্টু ডি এর মান কত আছে? 2। খেয়াল করো কথাটা। হ্যাঁ, ডি এর মান তাহলে 1 + 4 × 2 1 + 8 কত হলো? 9। সময় খেয়াল শেষ। করো, 9। আমি আরেকটু সময় নেব, তোমরা আগে যেও না, ঠিক আছে? শোনো, তোমাদের তো এরপর আর ক্লাস নাই, ক্লাস আছে? না স্যার। না স্যার। আরেকটু সময় নেব, একটু ওয়েট করো। এটা সম্পর্কে একটু ধারণা তোমাদের দিয়ে দিই, যাতে বাসায় তোমরা নিজেরা অঙ্কগুলো দেখে বুঝতে পারো। এখন এরপর তোমার ক্লাস নাই। তো এই যে দেখো 5তম পদ কত, এখানে 9 আসছে। দেখো 1 2 3, দেখো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। 9 আছে না এখানে? দেখো তো এটা। জি স্যার। তাহলে জি এই স্যার। ধারাটার যে কোনো পদ আমরা বার করতে পারি। এখন আমি যদি বলি এই ধারার 15তম পদ কত হবে,
তাহলে আমি এখানে এর জায়গায় 1 লিখবো, n এর জায়গায় 15 লিখবো, -1 দিয়ে 2 লিখবো। তাহলে 1 + 14 × 2, 1 + 28 = 29। তার মানে দেখো 15তম পদ কত? 29। তা আমাকে তো এভাবে গুনতে গুনতে যাওয়ার প্রয়োজন নাই। 1 2 3 4 5 6 এভাবে গুনতে গুনতে 15 নম্বরে গিয়ে আমি কত পাবো? 29 পাবো। তার মানে কি, আমি যদি কোনো সমান্তর ধারা প্রথম পদ এবং সাধারণত জানতে পারি, তাহলে এই সূত্র দিয়ে ওই ধারার যে কোনো পদের মান আমি বের করতে পারবো। এখানে দেখো প্রথম পদ এর মান হচ্ছে 1, সাধারণ অনুপাত কত হবে এখানে? এটা দিয়ে ভাগ করলে কত আসে? 2 আসে না? তাহলে 2 বসাবো। আর 5 - 1, তার মানে 1 × 2 টু দি পাওয়ার 4, 1 × 16 = কত? 16। দেখো 1 2 3 4 5, 5 নম্বরে গিয়ে 16 পেলাম না আসলে? জি স্যার। তার মানে আমরা দুটো ধারারই n-তম পদ বের করা শিখলাম। আচ্ছা, এবারে দুটো ধারারই যোগফলের একটা সূত্র আছে। যোগফলের সূত্রটা আমি একটু বলি তোমাদের। স্যার ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে। দেখা যাচ্ছে জি না? স্যার। না স্যার, ভিডিও কোয়ালিটি খারাপ স্যার হয়ে এবার ঠিক গেছে। হইছে স্যার। ঠিক হয় আবার খারাপ হয়। মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে, এটা চুপচাপ দেখো আসলে। বুঝতে পেরেছো? কিছু করার নেই। কিচ্ছু লাগছে স্যার। স্যার এই যে খাবার খারাপ হয়ে গেছে স্যার। বোঝা যায় না স্যার। এটা দেখো, এখন কিছু করার নাই, এটা তো ভার্চুয়াল ব্যাপারে বাবা, এখানে তো তোমার কিছু করার নাই। এখন যখন যেমন হয় এটার উপর নির্ভর করতে হয়। আর একটা আছে প্রথম n সংখ্যক পদের যোগফল। সমান্তর ধারার ক্ষেত্রে যোগফলটা আমরা এইভাবে লিখি, n/2 ব্র্যাকেট 2a + n - 1 × d। এটা হলো সমান্তর ধারা। আমরা এটা প্রমাণ করতে চাই, যেমন আমরা 5টা পদে যদি যোগ করতে চাই, তাহলে কি আসে যোগফল? s5 = কি লিখব? 5/2 লিখব, ইনটু 2 × এর মান 1 বসাবো, এখানে 5 × 1 × d এর মান 2 বসাবো। দেখি কত আসে। দেখো 5/2, এখানে 2 + 5 থেকে 1 গুলো হচ্ছে 4, গুণ করলে কত হবে? 8। তার মানে 5/2 × 10, এই 2 দিয়ে কাটলে হবে 5, 5 5 গুণ করলে কত হয়? 25 হয় না? দেখো তো। জি স্যার। তার মানে কি, এই ধারা 5টা পদ যোগ করে কত পাবো? 25। স্যার সূত্রটা আরেকবার বোঝা যাইতেছে না, একটু বলবেন? 1 3 5টা যোগ করি, দেখো কত হয়? 20 24 টুয়াইস a, এটা হচ্ছে a, টুয়াইস a + n - 1 × d, n/2। আমি যদি 5টি পদের যোগফল বের করি, তাহলে n এর মান 5 বসাবো। এর মান তো 1ই আছে এখানে, n এর মান 5 বসাবো, এটা 1। তো 5 থেকে 1 গেলে 4 থাকে, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, 8 আর 2 যোগ করলে 10 হয়, এই 10 কে 2 দিয়ে কেটে 5 হয়েছে, 5 5 কত এখানে? 25। এবং প্র্যাকটিক্যালি দেখো, আমি 5টা পদ যদি যোগ করি কত পাবো? 25ই কিন্তু পাবো। তাহলে এই ধারার প্রথম পদ এর মান জানা আছে, ডি এর মান জানা আছে। এটা জানা থাকলে আমরা এই ধারার যে কোনো সংখ্যক পদের যোগফল আমরা বের করতে পারবো। ঠিক একইভাবে সমান্তর ধারার যোগফল এরকম, a × r⁴ n - 1 / r - 1। তবে এখানে যোগফলের দুটো সূত্র কাজ করে। এক হচ্ছে এটা, 2 এটা আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম, a × 1 - r⁴ n 1 - দেখাই যাইতেছে না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার। পুরাই ধ্বংস। যাক, যোগফলের দুটো সূত্র এখানে, একটা হচ্ছে এটা যেখানে r 1 এর চেয়ে বড়, আর এখানে r 1 এর চেয়ে ছোট, অর্থাৎ r > 1। সাধারণ